আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটা হলো একটা ফ্যামিলি, একটা বাবা মা ভাই বোন মেয়ে ছেলে তার নাতি পোতা এইসব সার্কেল নিয়ে আমি একটা আলোচনা করব। যেরকম জল ওয়াটার ভ্যাপর হয়ে আকাশে উড়ে যায়, ওখানে গিয়ে মেঘে পরিণত হয়, আবার সেই জলটা পৃথিবীর জমিনে ফিরে আসে। সেই রকমই মানুষের কর্মের ফল। একটা বাবা মা যখন খুব কষ্ট করে ছোট বাচ্চাদেরকে লালন পালন করে মানুষ করে, বড় করার পর ছেলে হলে ছেলের বিয়ে দেয়, বউ বাড়িতে আসে, আর মেয়ে হলে মেয়েকে বিদায় করে দেয় অন্যের বাড়িতে। তো সর্বপ্রথম আমি আলোচনা করি ছেলে এবং ছেলের বউকে নিয়ে। বাবা মা তো ওদেরকে কত কষ্ট করে লালন পালন করেছে, তাদের তো প্রতিদান পাওয়া অবশ্যই দরকার। তো ছেলে বিয়ে করে নিয়ে আসলো, বাড়িতে বউ নিয়ে আসলো। এবার ছেলের বউ আর বাড়িতে যে বৌমা আসলো এবং শাশুড়ি যে আছে বাড়িতে, তো বউ আর শাশুড়ির যদি ভালো অ্যাডজাস্টমেন্ট না হয়, তাহলে মধ্যখানে ফাঁসবে বাবা এবং মায়ের ছেলেটা। ছেলে সবসময় চেষ্টা করবে যে বাবা মা যেহেতু লালন পালন করে বড় করেছে, তো বাবা মাকেও দেখে, কখনো চাইবে না ছেলে যে ওর বাবা মা এত আদর যত্ন করে লালন পালন করেছে ওদেরকে না দেখে, এরকম কোনো একটা ছেলে কখনো চাইবে না। কিন্তু মা যখন শোনায় যে তোর বউ এমন মিসবিহেভ করছে, আমার সাথে অ্যাডজাস্টমেন্ট হয় না, কোনো কথা শুনে না, কোনো কাজকর্মতে হাত দেয় না, তো ছেলে তো সবসময় চেষ্টা করবে যে দুই পক্ষকে মিলিয়ে নিয়ে চলা। এবার বউ কমপ্লেন করবে স্বামীকে যে তোমার মা এরকম আমাকে বকাঝকা করে, প্রত্যেক কাজে প্রেশার দেয়, এটা ওটা আবিঝাবি যত আছে। তো ছেলেরা তো বাড়িতে থাকে না, তো জানতে পারে না যে বউ আর ওর মায়ের কি হয়েছে না হয়েছে, মধ্যখানে ছেলেটাই ফাঁসছে। তো এই সব সিচুয়েশনে আমাদের কি করা উচিত? সর্বপ্রথম আমাকে চেষ্টা করা উচিত যে বাড়িতে বসে সবাইকে নিয়ে বসে বউকে এবং মা বাবার সাথে বসে সমাধান করে নেওয়া উচিত। যদি অ্যাডজাস্টমেন্ট হয়ে যায়, দুজনের কম্প্রোমাইজ হয়ে যায়, তাহলে ঠিক আছে। ইন কেস যদি কম্প্রোমাইজ না হয় তাহলে ইসলাম যেটা বলে সেপারেট হয়ে যাও। সেপারেট হলে ফ্যামিলির সম্পর্কটা ভালো থাকে, তখন তুমি বাবা মাকেও দেখতে পারবে আর তোমার স্ত্রীকেও দেখতে পারবে। এটা হচ্ছে শেষ অপশন। যদি অ্যাডজাস্টমেন্ট না হয় তো ঝগড়া করে লাভ নাই, যেহেতু ছেলেকে দুই পক্ষকেই দেখতে হয়। এটা হলো 1 নম্বর পয়েন্ট। আর 2 নম্বর পয়েন্ট হলো মেয়েকে যে বিয়ে দিয়ে অন্যের বাড়ি পাঠিয়ে দিলেন, তো ওটা আপনার মেয়ে, বিয়ে দিয়ে অন্যের বাড়ি পাঠালেন। এবার যে আপনার বৌমাটা এসছিল ও তো কারো মেয়ে। তো আপনি যদি আপনার বৌমার ভালোভাবে টেক কেয়ার না করেন, মায়েদের উদ্দেশ্যে বলছি এটা, ভালোভাবে কেয়ার না করেন, আপনাদের মধ্যে অ্যাডজাস্ট না হয়, তাহলে আপনি যে আপনার মেয়েকে অন্যের বাড়ি পাঠিয়েছেন, তাহলে আপনি এরকম যদি করেন ফ্যামিলিতে, তো আপনিও তো দেখবেন যে আপনার মেয়ের ফ্যামিলিতে কি হতে পারে। আপনি ঠিক না করলে আপনার মেয়ের ফ্যামিলিতে কিভাবে ঠিক হবে? এটা হচ্ছে কর্মের চাকা। কুকর্ম করলে কুকর্ম তো ফিরে আসবেই। টিট ফর ট্যাট কথাই তো আছে, যেরকম কর্ম করবেন সেরকম ফিরে আসবেই। তো চেষ্টা করবেন যে অন্যের বৌমাকে, অন্যের মেয়েকে যাতে ভালোভাবে দেখবেন, নিজের মেয়ের মতো করে দেখবেন। আপনারও মেয়ে অন্যের বাড়িতে যাচ্ছে,
তো এটা আপনাদেরকে লক্ষ্য রাখা উচিত যে কোনো মিসবিহেভ চেষ্টা করবেন না করার। আর মানুষ বলতে তো ভুল হয়, তো চেষ্টা করবেন অ্যাডজাস্ট করে চলার, যাতে বাইরের লোকজন কোনো সমালোচনা না করতে পারে। আমরাই যদি চান্স দিই তাহলে তো ওরা আলোচনা করবেই। এবার 3 নম্বর, স্বামীদের উদ্দেশ্যে বলছি। একটা মেয়েকে যে বিয়ে করে নিয়ে আসছেন, অন্য বাবার হাত থেকে নিয়ে আসছেন, একটা মেয়ে কিন্তু বাবা মার কাছে রাজকন্যা হয়, রাজপুত্রী হয়, বাবা মার কাছে কখনো ছোট হয় না। বাবা মা সবসময় বেস্টটা দিয়ে ট্রাই করে তার মেয়েদেরকে বড় করা। ওদের মনে কত আঘাত লাগে যখন অত কষ্ট করে লালন পালন করার পরে 18 বছর 20 বছর পরে যখন কোন অন্য একটা অচেনা পুরুষের হাতে তুলে দেয়, তো বাবা মার কত কষ্ট হয়। আর স্বামীরা কি করে, নিজের বাড়িতে নিয়ে এসে স্ত্রীদের কেয়ার করে না। কোনো কথা যে বলবে সেটাকে লক্ষ্য দিয়ে শুনে না, এমনিতেই ছেড়ে দেয়, হালকাতে নিয়ে নেয় যে স্ত্রী বাড়িতে এসছে শুধু কাজকর্ম করবে আর বাড়িতে থাকবে। স্ত্রীদের ওটা লক্ষ্য না। কোনো কোনো বাবা মা তো এমন পড়াশোনা করিয়েছে আর স্বামীদের বাড়ি এসে পড়াশোনার কোনো নাম নিশানা নাই। স্বামীদেরকে বলছি যে আপনাদেরও তো বোনেরা অন্যের বাড়িতে যাচ্ছে, আপনি আপনার স্ত্রীর সাথে কিরকম করছেন, আপনার সে কর্মের ফল তো আপনার বোনেরাও পাবে। চেষ্টা করবেন স্ত্রীরা যখন আবার মা হতে চলে, এটা সন্তানকে গর্ভে ধারণ করা চারটিখানি ব্যাপার না। একটা সন্তানকে 10 মাস 10 দিন দিয়ে গর্ভে রাখবে, তারপরে প্রসবের সময় যে কষ্টটা পরিশ্রম করতে হয়, প্রসবের সময় যে কষ্টটা হয়, জীবন আর মৃত্যুর মধ্যে তাদের লড়াই হয়। যতটা দিন গর্ভে রাখে সন্তানটাকে, প্রত্যেকটা রাত প্রত্যেকটা দিন মায়ের যে কষ্ট হয়, ঠিকমতো খেতে পারে না, ঠিকমতো ঘুমাতে পারে না, কখনো শরীরে জ্বর থাকছে, কখনো গা জ্বালা করছে, হাত পা জ্বালা করছে, কখনো বা স্নান করতে পারে না, কখনো রান্না বান্না করতে পারে না, কাজ করতে পারে না। তা আপনাদের কি করা উচিত? স্ত্রীদের একটু হেল্প করবেন, সাহায্য করবেন। এটা দেখবেন না যে আপনি কাজ করছেন তো পাড়া প্রতিবেশী বাবা মা কি বলবে। এটা যদি দেখেন আপনার স্ত্রীর গর্ভধারণকালীন, তাহলে আপনার স্ত্রী যে কি পরিশ্রমটাই না করছে ওটা আপনি জানতে পারবেন না, ওটা থেকে অবগতই থেকে যাবেন। আর আপনার স্ত্রী তার মনে কষ্টটা নিয়ে থেকেই যাবে। তো পাপটা কিন্তু আপনাকেই বহন করতে হবে। আর স্ত্রীর কে থাকে? স্বামী ছাড়া অন্য কেউ থাকে না। একটা স্ত্রীর পাশে একটা স্বামী ছাড়া অন্য কেউ থাকে না। বাবা মার পরে একটা স্ত্রীর বেস্ট ফ্রেন্ড বলেন, জীবন সঙ্গী, এক আত্মার সাথে অন্য আত্মার মিলন। আপনি ছাড়া ওর কিন্তু কেউ থাকে না। ওর সুখ দুঃখ যত কিছু শেয়ার করবে আপনাকেই পারবে, অন্য কাউকে শেয়ার করে কোনো লাভও হবে না। যদিও শেয়ার করে বাবা মাকে বলতে পারে, আর ফ্যামিলির অন্য কাউকে বলতে পারে, ওর বন্ধু বান্ধবকে বলতে পারে, কিন্তু আপনি যেরকম ওর কেয়ার করতে পারবেন, আপনাকে বলে যতটা ও শান্তি পাবে অন্য কাউকে বলে পাবে না। আপনি সব সময় চেষ্টা করবেন একটা স্ত্রীর ছোট থেকে ছোট জিনিসগুলো ওর কাছ থেকে জেনে নেওয়ার, কি কি প্রবলেম হচ্ছে, কিভাবে আপনি ওকে হেল্প করতে পারেন, এগুলো কিন্তু চেষ্টা করবেন ওদের কাছ থেকে জেনে নেওয়ার। আপনি বাবা হবেন তো আপনিও সেই কষ্টটা হালকা পরিমাণে পাবেন, যে আপনার স্ত্রী ঘুমাতে পারছেন না, আপনি পাশে আছেন, ও একটু যদি সাউন্ড করে তো আপনি জেগে উঠবেন, কখনো হয়তো জল চেয়ে বসবে, কখনো খিদে পেয়েছে, কত রকমের যে কষ্ট হয়, কখনো বাথরুম যাবে তো ওর সাথে একটু যাবেন, সাহায্য করবেন, রাত্রেবেলা যাবে হয়তো কোনো প্রবলেম হতে পারে, স্লিপ খেয়ে পড়ে গেল বা আরো কোনো প্রবলেম হতে পারে। সবসময় চেষ্টা করবেন যে ওর ছোট থেকে ছোট জিনিসে সাথ দেওয়ার। আপনি ছাড়া ওর কেউ নেই, এটা কিন্তু লক্ষ্য রাখবেন। আমি জাস্ট কয়েকটা বিষয় তুলে ধরলাম, আলোচনার বিষয় আরো অনেক কিছু আছে, তো আমি অতটা ডিটেলসে আলোচনা করছি না। আপনার যে জাস্ট হালকা জিনিসগুলো তুলে দিলাম যাতে আপনারা নিজেই রিমেম্বার করে, আমি এটা জ্ঞান দিচ্ছি না, আমি জাস্ট মনে করিয়ে দিতে চাইছি
প্রত্যেক স্বামীকে, প্রত্যেক বাবা মাকে, ভাই বোনদেরকে, স্ত্রীর ননদদেরকে স্পেশালি বাড়িতে আসলে কোনো কোনো কাজ যদি না করতে পারে বা কোনো কাজ কোনো প্রবলেম বশত রেখে দেয়, তাহলে তাদেরকে তানা মারে। তো আপনিও তো কারো বাড়ি যাবেন, বোনদেরকে বলছি, স্ত্রীর ননদদেরকে বলছি, আপনিও তো কারো বাড়ি যাবেন। আপনার বাড়িতে গিয়ে যদি আপনার ননদেরা আপনাদেরকে তানা মারে, কথা শোনায় কাজ না করার জন্য, বসে থাকার জন্য, তাহলে আপনাদের কেমন লাগবে? কর্মের ফল কিন্তু ঘুরেই আসে। যেরকম জল থেকে ওয়াটার ভ্যাপর হয়ে, জল বাষ্পীভূত হয়ে আকাশে যায়, আবার আকাশে মেঘ জমে থেকে আবার জমিনে ফিরে আসে। এটা হচ্ছে কর্মের ফল। আপনি যেরকম কর্মের ফল কর্ম করবেন, সেরকম আপনার কর্মের ফল আপনার কাছেই আসবে। সবার ভালো করার চেষ্টা করবেন, তো ভালোটাই আপনার কাছে ফিরে আসবে। আপনি জানতে পারবেন না, কিন্তু উপরবেলা এমন ভাবে দিবে, ভালো জিনিসটা আপনার কর্মের ফল দিবে। আপনি যতই কষ্ট পান না কেন, সবসময় চেষ্টা করবেন ভালো কাজটা করার, কারো ক্ষতি না করার। কারো ক্ষতি করলে আপনার কাছে সেই ক্ষতিটা আবার ফিরে আসবে। কিন্তু আপনি আজকে আপনার ভাইয়ের স্ত্রীকে ভালোবাসবেন, আপনি আপনার বৌমাকে ভালোবাসবেন, স্বামীদেরকে বলছি স্ত্রীদের ভালোবাসবেন, তো সেই ভালোবাসাটা আবার ফিরে আসবে। এই ভাববেন না যে বাড়িতে নিজের লোক আছে, ভালোবাসি না বাসি কি যায় আসে। উপরওয়ালা কিন্তু সব দেখে। কর্ম যেরকম করবেন, ফল সেরকমই পাবেন। আমি আজকে ছোট ছোট বিষয়গুলো তুলে ধরার জন্য আপনার সামনে এসেছিলাম। আপনারা সবাই চেষ্টা করবেন যাতে ছোট ছোট বিষয়গুলো লক্ষ্য রাখার, আর আমাদের কারণে যাতে কেউ কষ্ট না পায়, চেষ্টা করবেন ভালোটা দেওয়ার। খারাপ দিলে কিন্তু খারাপ ফিরে আসে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আর বলার মাধ্যমে কিছু ভুল হলে অবশ্যই ক্ষমা করে দিবেন। ক্ষমা করা একটা ভালো মানুষের কাজ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।